সো লাইভ আমি একটু চেক করে নিই লাইভটা চালু হয়েছে কিনা, তারপর আমরা কথা বলবো। অনেক দিন পরে আজকে আমরা লাইভে চলে আসলাম। আজকে বেশ কয়েকটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে। পরীক্ষার মাঝখানে একটু ব্রেক ট্রেক চলতেছে, দ্যাটস ওয়াই আমার আর কি লাইভগুলা বা ভিডিওগুলা বানানো। তোমাদের মধ্যে যারা যারা লাইভটা দেখতে যাচ্ছ, কাইন্ডলি ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, কারণ লাইভের ভিউ হইলে আমাদের নিজেরও লাইভ নেওয়ার ইচ্ছাটা বাড়ে যায় বা আমাদের লাইভটা আরও অনেকক্ষণ ধরে কথা বলতে ইচ্ছা করে আর কি। এবং যদি আমাদের কোনো মডারেটর বা কোনো গ্রুপের অ্যাডমিন যদি লাইভটা দেখে থাকো, তুমি কাইন্ডলি লাইভটা গ্রুপে একটু শেয়ার করে দাও, যাতে গ্রুপ থেকে আরও কিছু পোলাপান দেখতে পারে। সো আমরা আজকের লাইভটাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলবো, যার টপিকগুলো হলো প্রথমে যে আমাদের অফলাইন কোচিং সেন্টারগুলো খুলে গেছে বা অফলাইন স্কুল কলেজগুলো খুলে যাচ্ছে। সো অফলাইন খোলার পরে আমাদের পড়াশোনাটা কেমন হবে, আমরা কিভাবে পড়বো, কোন দিকে ফোকাস করব। এর পরবর্তীতে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ মুহূর্তের প্রস্তুতিটা নিয়ে। তার পরবর্তীতে আমরা কথা বলবো এইচএসসি 21 ব্যাচের যে অ্যাসাইনমেন্ট বা সামনে এইচএসসি পরীক্ষা বা অ্যাডমিশন প্রস্তুতি, অনেক কিছু একসাথে চলতেছে। সো তারা কি নিয়ে কথা বলবে। সো আমরা প্রত্যেকটা বিষয় টপিক কভার করার ট্রাই করব। এবং অনেকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। এর পরবর্তীতে আমি যেটা প্রত্যেকে অনুরোধ করবো যে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, লজিক্যাল কোশ্চেন রিগার্ডিং এনিথিং দিয়ে, যে অফলাইন খোলা বা এইচএসসি 21 প্রস্তুতি বা অ্যাডমিশন প্রস্তুতি, কোনো কিছু নিয়ে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা কমেন্ট সেকশনে কোশ্চেনগুলো করে ফেলতে পারো। আমরা ট্রাই করবো কোশ্চেনগুলো উত্তর দেওয়ার। ওকে, সো 35 জন চলে আসছে। আমরা আরেকটু ওয়েট করব, আরো মানুষজন বাড়বে আশা করা যায়, কারণ আমি অনেকদিন পরে আসছি। আমাদের পেজে রিচ হয়তো বা একটু কমে গেছে, বাট আই হোপ মানুষজন বাড়বে, মানুষজন দেখবে। আচ্ছা ভাইয়া, 22 ব্যাচ কি করব, পড়া হয় না আগে কিছু। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, এটা নিয়েও আমরা কথা বলবো। 22 ব্যাচ নিয়েও আমরা কথাবার্তা বলার ট্রাই করব। ওকে, এর বাইরে আর কোনো কোশ্চেন? 56 জন চলে আসছে। আমরা ট্রাই করব হলো 8:05 বাজছে, 8:05 আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। সো 8:05 বাজছে, আমরা আমাদের আলোচনা শুরু করে দিচ্ছি। এবং আমরা আমাদের লাইভের শেষে আজকে আমরা মাঝখানে বেশ কয়েকজন কাকে পুরস্কার দেওয়ার কথা বলছিলাম, যে এইটা এই শেয়ার দিলে পুরস্কার দিব, মেনশন করলে দিব। সো ওভারঅল বেশ কয়েকটা কম্পিটিশনের রেজাল্ট আজকে আমরা লাইভের শেষে ঘোষণা করার ট্রাই করবো। সো স্টে টুনড। সো আমরা লাইভটা শুরু করছি। আবারও বলতেছি, যাদের কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করে ফেলো। আমরা লাইভের মাঝখানে মাঝখানে ফোন বের করে কমেন্টে যে প্রশ্নগুলো করা হবে সেগুলোর উত্তর দেওয়ার ট্রাই করবো। সো পয়েন্ট নাম্বার 1 যেটা হলো যে আমাদের আজকে লাইভটা 3টা সেগমেন্ট হবে। সেগমেন্ট নাম্বার 1 যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবার মনে প্রশ্ন, সেটা হলো অফলাইন খোলার পরে আমাদের পড়াশোনার ধ্যান ধারণাটা বা পড়াশোনার স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত। স্ট্র্যাটেজি নাম্বার বা পার্ট নাম্বার 2 হলো আমাদের এইচএসসি 21 ব্যাচের একাডেমিক এবং অ্যাডমিশন প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, কারণ তাদের সামনে এইচএসসি পরীক্ষা এবং সেই সাথে অনেক অ্যাডমিশন কোচিং শুরু করছে এবং অ্যাসাইনমেন্টের প্রেশারটা আছে। এবং আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ 30 দিনের প্রস্তুতি নিয়ে। আর সবশেষে আমরা কথা বলবো এইচএসসি 22 ব্যাচ নিয়ে। সো প্রত্যেকে থাকো। সো পয়েন্ট নাম্বার 1 যেটা হলো অফলাইন খুলে যাওয়ার কারণে আমাদের পড়াশোনার মধ্যে কি কি চেঞ্জ আসবে, বা অফলাইন খুলে যাওয়ার কারণে আমরা পড়াশোনায় কি কি চেঞ্জ আনতে পারি। সো আমরা কিছু পয়েন্ট এখানে নোটিস করি। পয়েন্ট নাম্বার 1 হলো যে অফলাইন খোলার পরে যেটা সবচেয়ে বেশি দেখা দিবে সেটা হলো সবাই দৌড়ানো শুরু করবে। সো এতদিন পর্যন্ত আমরা কিন্তু সবাই একটা জাস্ট মোশনে ছিলাম যে এইবার আসলে এইবার দৌড়াবো, বাট অ্যাট দিস মোমেন্ট আমাদের প্রত্যেকেরই যেই দিনটার অপেক্ষা আমরা 1.5 বছর ধরে করতেছিলাম, সেই দিনটা আসতেছে। সো আমি যারা এই লাইভটা দেখতেছো বা দেখবা পরবর্তীতে, প্রত্যেককে আমি বলবো যে একটু নড়ে চড়ে বসো। এই কথাটা আমি অলওয়েজই বলি, আবারও বলতেছি যে যদি অফলাইন খুলে তোমার অনেক ফ্রেন্ড যদি 100 জন থাকে, তার মধ্যে 50 জন এত জোরে দৌড়াবে যে তাদের সাথে কম্পিট করতে তোমার যথেষ্ট বেগ পাইতে হবে। এবং সিচুয়েশনটা কখনো এরকম ভাবে না যে হ্যাঁ অফলাইন খুলছে এখন চলবে। এতদিন অনলাইনের জন্য যারা পড়ে নাই, তারা অফলাইন খোলার কারণে পড়াশোনা শুরু করবে। সো কম্পিটিশনটা যথেষ্ট টাফ হবে। সো তাদের সাথে কোপ আপ করার জন্য হইলে পড়লে পড়লাম, না পড়লে না, এরকম মেন্টালিটি রাখা যাবে না। এখন অফলাইন খুলছে মানে আমাদের ফুল ফোকাস, ফুল টার্গেট থাকতে হবে যে আমি যাতে সর্বোচ্চ প্রস্তুতিটা নিতে পারি। অর্থাৎ আমাকে ফুললি মোটিভেটেড হয়ে মাথায় রাখতে হবে, আমি যেটা বলবো যে মিনিমাম অফ 5 আওয়ার্স প্লাস পড়াশোনা করার টার্গেটটা রাখা। তুমি যেই ব্যাচই হও না কেন, 21 হও, 22 হও, 20 হও, 23 হও, এসএসসি হও, এইচএসসি হও, তোমার টার্গেট থাকা উচিত মিনিমাম 5 আওয়ার্স। এখন এই মিনিমাম 5 আওয়ার্সের একটা সংজ্ঞা আছে। মিনিমাম 5 আওয়ার্স কিন্তু কখনোই এরকম না যে আমি কলেজে গেলাম 7 ঘন্টা থাকলাম, বাসায় 5টা আসে প্রাইভেট পড়াইলো 1 ঘন্টা করে 5 ঘন্টা হয়ে গেল, এরকম কখনোই না। যেটা করতে হবে সেটা হলো অবশ্যই সব বাদ দিয়ে নিজেকে 5 ঘন্টা টাইম দেওয়া, অর্থাৎ নিজের
5 ঘন্টার বেশি পড়াশোনা করার ট্রাই করা, অ্যাটলিস্ট নিজেকে টাইমটা দেওয়া, ঠিক আছে? এই 5 আওয়ার্স টাইম আমি আমার নিজের পড়াশোনা করব, আমি আমার পড়াশোনা গোছাবো, আমি ট্রাই করব টিচার আমাকে যে পড়াগুলো আছে সেগুলো কভার দেওয়া। এটা হলো পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো অফলাইন চালু করার পরে একটা নতুন জিনিস আমরা ইন্ট্রোডিউস করি। নতুন জিনিসটা কি? হাইব্রিড এডুকেশন। ওকে, আমি আবারও বলতেছি আমাদের লাইফের ভিউ কিন্তু কম হচ্ছে, বাট আমি বলবো প্রত্যেকে লাইফটা কাইন্ডলি শেয়ার করে ফেলো, বন্ধুদেরকে মেনশন করো, যত মানুষজন হবে লাইফ তত জমবে। ওকে, সো এবার আমরা যেটা বলছিলাম হাইব্রিড এডুকেশন ব্যাপারটা কি, আমরা অনলাইন এডুকেশনের বিপক্ষে সবাই কেন? বেশ কয়েকটা পয়েন্ট আছে। পয়েন্ট নাম্বার 1, এখানে আমাদের পড়া নেওয়ার কেউ নাই, অর্থাৎ আমি কোর্স কিনছি জীবনে ক্লাস করি নাই। পয়েন্ট নাম্বার 2, অনলাইন এডুকেশনে আমরা একজন 7-8টা প্ল্যাটফর্মে যে ভর্তি হই, একটারও ক্লাস করি না। বাট অনলাইন এডুকেশনের ভালো দিকগুলো যদি একটু চিন্তা করি, ভালো দিক হলো এত কম টাকায় এত ভালো টিচার কোথাও পাবা না, একসাথে এত কিছু কম্প্যাক্ট করে পাবা না, একই ক্লাস কয়েকবার করার সুযোগ তুমি অন্য কোথাও পাবা না। সো এই যে তুমি প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের যেই প্রান্তেই থাকো না কেন, তুমি সেখানে বুয়েট মেডিকেল ভাইয়ার যে ক্লাস পাচ্ছ, এইটা কিন্তু অনলাইন এডুকেশনের একটা গুড সাইড। সো অনলাইন এডুকেশনের ব্যাড সাইডগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে, গুড সাইডগুলোকে একটু গ্রহণ করতে হবে যখন অফলাইন খুলে যাবে। সো অনলাইন এডুকেশনের ক্ষেত্রে যেটা আমরা গ্রহণ করবো, যে আমরা একটা প্ল্যাটফর্ম, একটা কোর্স, সর্বোচ্চ 1 থেকে 2টা কোর্স আমরা সিলেক্ট করবো, যেটাতে আমি 100% ডেডিকেশন দিয়ে পড়াশোনা করব। এমন কখনোই, এখন বাংলাদেশে একটা সেক্টর খুলে গেছে অনলাইন এডুকেশন, সব টিচাররা ট্রাই করবো অনলাইনে পড়ানোর, কারণ এফোর্ট কম, টাকা বেশি। সো অনলাইন এডুকেশন কমপ্লিটলি অমিট করে দিলেও পারবো না, আবার অফলাইন এডুকেশন ছাড়াও আমরা পারবো না। অফলাইন এডুকেশন আমাদের প্রায়োরিটি নাম্বার 1, সেটা নিয়ে আমরা পরে কথা বলছি। বাট অনলাইন এডুকেশনে ট্রাই করবা যে কোনো একটা কোর্সে ভর্তি থাকে, যে কোনো একজনের কাছে খুবই ভালো মতো পড়াশোনা করার। এবং এটার জন্য সবচেয়ে বেস্ট আমাদের মনে হয় এজ কোর্সের একাডেমিক অ্যাডমিশন কোর্স। এখানে 1250 টাকায় প্রায় মনে হয় প্রত্যেক ব্যাচে 1500 করে স্টুডেন্ট ভর্তি হয়েছে, তার মানে 4500 জন স্টুডেন্ট একটা কোর্সে ভর্তি হয়েছে। তকির কোর্সকেও কাটাইছে এই কোর্সটা। সো আলটিমেটলি কোর্সটা তো অবভিয়াসলি ভ্যালু আছে, তোমার একাডেমিক টু পুরো অ্যাডমিশন পর্যন্ত 2-3 হাজার ক্লাস, লেকচার শিট, এক্সাম কেউ দিবে না। সো যারা যারা এখনো এনরোল করে নাই, এনরোল করে ফেলো। বাট আমারটাতে না করো, অন্য যেখানে করো, যে কোনো একটাতে যুক্ত থাকবে, এর বাইরে না। 2 নাম্বার পয়েন্ট, অফলাইন খোলার পরে অনলাইনে টাইমটা কমাই দিতে হবে। অর্থাৎ আনলেস তুমি অনলাইন কোর্স করতেছো বা অন্য কিছু করতেছো, এইটা বাদে অন্য কোনো জায়গায় টাইম দেওয়া যাবে না। অফলাইনের ক্ষেত্রে যেটা তোমাদের প্রশ্ন হইতে পারে, যে ভাই অফলাইন তো খুলতেছে, এখন আমি কি ব্যাচে টাইম দিব, নাকি আমি বাসায় প্রাইভেট নিব, নাকি আমি কলেজে যাব? প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলি। পয়েন্ট নাম্বার 1, ব্যাচে টাইম দিবা কিনা। মনে রাখতে হবে ব্যাচ ব্যাপারটা হলো ফর জেনারেলাইজ পাবলিক, মানে সবাই যখন ব্যাচে এসে পড়বে। সো ব্যাচের টিচাররা ধীরে ধীরে আগাইতে বাধ্য, ব্যাচের টিচাররা খুব গুটি গুটি করে বুঝাবে, তারপর তোমার যদি স্পেশাল কেয়ার থাকে যেটা তুমি ব্যাচে পাবা না। সো ব্যাচটা হলো জেনারেলাইজ ফর এভরিওয়ান। সো এই জন্য তোমাকে যেটা করতে হবে, ব্যাচে আনলেস তোমার যদি কোনো একজন লেজেন্ড টাইপের টিচার হয়, লেজেন্ড টাইপের টিচার বাদে ব্যাচে তোমার কারো কাছে পড়ার এই মুহূর্তে আমি বলবো দরকার নেই। আমার কাছে মনে হয় যে এটা টাইম ওয়েস্ট। বাট টিচার যদি খুবই জোশ হয়, ব্যাচে পড়ো। এবং তোমার যদি ফিনান্সিয়াল অবস্থা ভালো না হয়, ব্যাচে পড়ো। বাট যদি তোমার ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকে, তুমি বাসায় টিচার নাও। এখন এরকম কখনো করে না। আমার যে প্রিসাইস মেন্টরশিপ কোর্স আছে, এই কোর্সে একজন স্টুডেন্ট আমাকে বলছে, ভাইয়া আমি 12টা প্রাইভেট পড়তেছি। কথা হলো যে 12টা প্রাইভেট পড়া কখনোই তোমার পড়াশোনার জন্য ভালো না। 12টা প্রাইভেট পড়লে তুমি নিজেকে কোনোদিন টাইম দিতে পারবে না। ওই কথা আছে না, কামিং গোয়িং ডুইং নাথিং, টিচার আসবে যাবে, তোমার কোনো পড়া হবে না। মনে রাখবা প্রাইভেট কম থাকা ভালো। আমরাও একটা সময় অনেক প্রাইভেট পড়ছি, বাট পরবর্তীতে বুঝছি যে এটার কোনো ভ্যালু নাই। সো ট্রাই করবা প্রাইভেটটাকে লিমিটেড রাখতে। প্রাইভেট বা ব্যাচে পড়ার ক্ষেত্রে আমি যেই রুলসটা ফলো করতাম, আমি যদি সাবজেক্টে উইক হই আমি প্রাইভেট পড়বো, আমি যদি সাবজেক্ট উইক না হয় আমি প্রাইভেট পড়বো না। যেমন আমি বাংলা, ইংলিশ, আইসিটি একটা করে প্রাইভেট নিয়ে কোচিংয়ে যাই, শেষ করে বসে রাখে দিচ্ছি, আর কোনো প্রাইভেট নেই। বাট ম্যাথ কন্টিনিউয়াসলি আমি উইক, ম্যাথে আমি কন্টিনিউয়াসলি টিচার রাখছি। ম্যাথের টিচার আমার আজীবন ছিল, যেই জায়গায় যাই। কেমিস্ট্রিতে কোনো জায়গায় উইকনেস হয়, সেই জায়গায় টিচার নিচ্ছে। বাট প্রাইভেট বা ব্যাচে পড়ার আগে যেটা ট্রাই করবা, সেটা হলো তোমার যে জায়গায় উইকনেস আছে সেই জায়গায় তোমাকে ব্যাচে বা প্রাইভেটে পড়তে হবে, নাইলে পড়তে হবে না। আরেক টাইপের টিচার তুমি রাখতে পারো, সেটা হলো বুয়েট বা মেডিকেলের ভাইয়া। যেহেতু এখন অনেকদিন আমরা অনলাইনে আসি, আমাদের এই জায়গায় জং ধরাটা খুব স্বাভাবিক, অনেকদিন আমাদের পড়তে ইচ্ছা করবে না। বাট একজন যদি বুয়েট বা মেডিকেলের ভাইয়া আসে, আমাদেরকে পড়তে বলে বা পড়াশোনার গাইডলাইন দেয়, অবভিয়াসলি আমাদের পড়াশোনার ইচ্ছাটা বাড়ে যাবে। সো ট্রাই করবা বুয়েট, মেডিকেল, ঢাবি বা যে কোনো একজন ভার্সিটির ভাইয়ার কাছে বাসায় পড়তে, অ্যাটলিস্ট সে পড়াশোনার গতিটা ব্যাক এনে দেবে এবং তুমি অ্যাডমিশনের সাথে একটু যুক্ত থাকবা। ওকে, এইবার চলে আসে আমরা কলেজ যাওয়া নিয়ে। কলেজ যাওয়া প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক নিয়ে। ব্যবহারিকের বা প্র্যাকটিক্যালের যেটা মূল কথা, খুব বেশি স্ট্যান্ডার্ড কিছু কলেজ যেমন আছে নটরডেম কলেজ, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি, হলি ক্রস, বিকনেস, এগুলা কলেজ বাদে আমি যতদূর জানি বাংলাদেশের হাতে গোনা কয়েকটা কলেজ বাদে বেশিরভাগ জায়গায় কলেজের ক্লাস না করলে খুব একটা প্রবলেম হয় না। এমন অনেক কলেজ থাকে যেসব কলেজে স্টুডেন্টরা না গেলে টিচাররা কিছু বলে না। আমি আমার পুরো লাইফ জুড়ে কলেজে ক্লাস করছি হাইয়েস্ট 4 থেকে 5 দিন, আমার কিন্তু কোনো ক্ষতি হয়নি।
বাট তোমার যদি কলেজে এরকম হয় যে না তোমাকে কলেজে বাই ডিফল্ট ক্লাস করতে হয়, সেটা করো, সেটা নিয়ে আসলে আমার কিছু বলার নাই। বাট যদি তোমার সুযোগ থাকে যে না কলেজে ক্লাস না করলে সমস্যা নেই, কলেজে ক্লাস করার কোনো দরকার নেই, কারণ কলেজের টিচাররাও জানে যে এই স্টুডেন্টরা বাইরে ব্যাচে টাচে প্রাইভেট পড়ি যেটা করবে, এটা হলো জেনুইন কথা। আর আরেকটা কথা হলো প্র্যাকটিক্যাল নিয়ে যারা মাথা ঘামাচ্ছ ভাই, প্র্যাকটিক্যাল তুমি যত খারাপ খাতায় নিয়ে যাও না কেন, তুমি যদি আনলেস টিচারের সাথে প্র্যাকটিক্যাল রুমে বেয়াদবি না করো, কোনো টিচার তোমাকে 20-এর নিচে নাম্বার দিবে না। এখন এক্সেপশন থাকতে পারে যে কোনো এক বোর্ডের বা কোনো একজন টিচারের তোমার পছন্দ না বা তোমার কলেজের সাথে ওই টিচারের বনে না, সে নাম্বার কম দিতে পারে। বাট জেনুইন কথা হলো প্র্যাকটিক্যাল নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই। সো কলেজে যাবো কিনা সিম্পল হিসাব, যদি তোমার কলেজে না গেলেই নয় যাইতে হবে, যদি এমন হয় যে না সুযোগ আছে যাবো না, কলেজে বাদ দিয়ে অফলাইনে যত জায়গায় পড়া যায় তত পড়বো। ওকে, সো হাইব্রিড এডুকেশন ব্যাপারটা আমরা বুঝলাম যে অনলাইন অফলাইন মিক্স করে পড়তে হবে, কমপ্লিটলি যে কোনো একটা কমিট করে যাওয়া যাবে না, কারণ এখন অনলাইনের একটা সেক্টর তৈরি হয়েছে, এই জায়গায় বহুত ভালো জিনিসপাতি মানুষজন অ্যাড করছে, অনেকগুলো প্ল্যাটফর্ম আসছে। আমরা প্রতিবার অনলাইন এডুকেশনকে খারাপ একটা কারণেই বলি এবং এই একটা কারণে অমিট করবে, সেটা হলো হাজার জায়গায় দৌড়াবো না, এক জায়গায় থাকবা, আমার কাছে না, যে কারো জায়গায় থাকো, এক জায়গায় থাকো, লয়াল থাকো, বাংলা কথা লয়াল, রিলেশনশিপে লয়ালটি বলে না, ঠিক তেমনি প্ল্যাটফর্মের ক্ষেত্রে লয়াল থাকো, যে কোনো একটা প্ল্যাটফর্মে লয়াল থাকো, এটা হলো কথা। এরপরে অফলাইন চালু হলে আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলতে হয়, সেটা হলো যে ভাইয়া আমার এখন টার্গেটটা থাকা কি উচিত। প্রথম কথা হলো যে এইচএসসি 22 ব্যাচের যারা, আমরা যতই কোর্স চালু করি, যতই চিল্লাচিল্লি করি, 22 ব্যাচের পোলাপান খুব একটা পড়ে নাই, এটা তুমিও জানো আমিও জানি। বাট 21 ব্যাচের পোলাপানও খুব একটা পড়ে নেই, অনলাইনে খুব একটা পড়ায় না। এই সময় যেটা করতে হবে যে আমি এতদিন কি পড়ছি কি করছি দ্যাট ডাজেন্ট ম্যাটার। 12 তারিখে আমার অফলাইন খুলবে, আমার কথা থাকবে একটা, যা 12 তারিখে খুলছে আমার পুনর্জন্ম হয়েছে, আমার জন্ম ওই দিন থেকে সেকেন্ড টাইম হচ্ছে, আমি ওই দিন থেকে সম্পূর্ণ ডিফারেন্ট একটা মানুষ হবো, সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্টুডেন্ট হবো। আমি এতদিন কিছু পড়ি নাই, ডাজেন্ট ম্যাটার, আমি 12 তারিখ থেকে এত বেশি এফোর্ট দিব যে এতদিন যারা পড়ছে তাদেরকে আমি কাটায় যাব। এখন তোমার হাতে একটা প্রিভিলেজ আছে ম্যান, ইউজ ইট, ঠিক আছে? সো এখন যেটা করবে, এতদিন পড়ি নাই, এতদিন কি করি নাই কোনো চিন্তার বিষয় না, 12 তারিখ থেকে ফুল ডেডিকেশন দিয়ে 100% না, আমার 200% দিয়ে আমি পড়বো, এই টার্গেট নিয়ে আগাবা। এবং তোমাদের এতদিনের যে বেসিকের গ্যাপটা হয়েছে যে আমি এটা পড়ি নাই, এটা পড়ছি ভাইয়া কিন্তু বুঝি নাই, এই জিনিসটা আমি পারতেছি না, ট্রাই করবা সবগুলো হালকা হালকা করে রিভিশন দিয়ে আগে নিজের বেসিকটাকে একটা স্ট্যান্ড পয়েন্টে নিয়ে আসা। অর্থাৎ এই জায়গা পর্যন্ত আমি হয়তোবা অগোছালো আছে, এই অগোছালো জিনিসটাকে গোছাই এই পর্যন্ত আনবা, দেন নেক্সটে আগাবা। অর্থাৎ ফার্স্টে রিভাইজ দেন রান, প্রথমে আগে রিভাইজ করে ফেলো, তারপর তুমি যত জোরে পারো দৌড় দাও, সমস্যা নাই। 22 ব্যাচের ক্ষেত্রে টার্গেট অ্যাজ অলওয়েজ যেটা থাকে সেটা হলো যত জলদি পারো বই শেষ করা। 21 ব্যাচের ক্ষেত্রে টার্গেট থাকবে তোমার এইচএসসির প্রিপারেশনটা যত জলদি পারো কমপ্লিট করে তোমার অ্যাডমিশনের প্রিপারেশনের দিকে ফোকাস করা। আর 20 ব্যাচের ক্ষেত্রে আমার বলবো যে তোমাদের ভাই অফলাইন খুলে খুব একটা লাভ হবে না, হয়তো যদি অফলাইনে কোনো এক্সাম ব্যাচ পাও সেখানে ভর্তি হয়ে যাও, বাট অন্য কোনো ক্ষেত্রে তোমরা বাসায় বসে প্রিপারেশন নাও, কারণ তোমাদের ঢাবি পরীক্ষা 1 মাস পরে, বুয়েট পরীক্ষা 1-1.5 মাস পরে, সো আলটিমেটলি তুমি খুব একটা টাইম পাবা না নিজেকে প্রিপেয়ার করার। ওকে, সো অফলাইন খোলার কারণে তুমি যে খুব দৌড়াই বাড়াবা এই কাজটা করিও না, এখন তুমি নতুন কিছু শিখতে পারবে না আনলেস ইটস অ্যান এক্সাম ব্যাচ। ওকে, সো এই যে টার্গেটগুলো নিয়ে আমরা কথা বললাম প্রত্যেকটা ব্যাচে, সো এইটুকুই আমার ক্ষেত্রে মনে হয়েছে অফলাইনের ক্ষেত্রে এই কয়েকটা গাইডলাইনই তোমাদের জন্য যথেষ্ট। ওকে, অফলাইন চালু হওয়ার ক্ষেত্রে। এখন আমরা সেগমেন্ট 2-তে যাব, তার আগে আমরা কিছু কমেন্টের উত্তর নিয়ে নেব। আচ্ছা, এখানে কে কোন হারামজাদা হাহা দিচ্ছে আমি নিজেও জানি না। ভাইয়া আপনাদের অফলাইনে কোনো কোর্স নাই? হ্যাঁ আছে, বাট অফলাইন কোর্স আমরা অক্টোবরের আগেও চালু করতেছি না, কারণ আমাদের টার্ম ফাইনাল 25 সেপ্টেম্বর পর্যন্ত। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। 21 ব্যাচের এই মুহূর্তে করণীয় নিয়ে কিছু বলেন। 21 ব্যাচের সেগমেন্টটা একটু পরেই শুরু হচ্ছে। ওকে, 22 ব্যাচের এক্সাম কি এপ্রিলে হবে? কখনোই না, পৃথিবী ধ্বংস হয়ে গেল, 22 ব্যাচের এক্সাম 21 এপ্রিলে হবে না। একাডেমিক এবং অ্যাডমিশন কিভাবে কন্টিনিউ করবে একটু যদি বলতেন। 21 ব্যাচের সেগমেন্টটা একটু পরে হচ্ছে, ওটাতে বলবো। ভাইয়া আপনার সাথে একটু কথা বলতে চাই প্লিজ, তুমি পেজে মেসেজ দিতে পারো, অথবা বেস্ট হয় মেন্টরশিপ কোর্সে এনরোল করে ফেলো, আমার সাথে কথা বলতে পারবা। ভাইয়া কলেজে একদিন মিস দিলে 100 টাকা করে জরিমানা? হ্যাঁ, এটা কিন্তু হাসার মতো বিষয় না, জেনুইনলি এরকম বেশ কিছু কলেজ আছে। ভাইয়া মুক্তিযুদ্ধ কোটাদের অ্যাডমিশন টেস্টে কি ধরনের সুবিধা পেতে পারে? তারা সুবিধা পায়, তুমি যদি এক্সাক্ট সুবিধা জানতে চাও আমি বলবো যে তুমি যে সকল ভার্সিটিতে পড়তে যাচ্ছ সেই সকল ভার্সিটির প্রিভিয়াস ইয়ারের সার্কুলারটা ডাউনলোড করে দেখে ফেলো। ভাইয়া 21 ব্যাচের মেডিকেল পরীক্ষা কবে হতে পারে? 21 ব্যাচের সেশনটা একটু পরে, সো ওগুলো কমেন্ট আবার নিব আমরা। ভাইয়া অ্যাডমিশনের 15 দিন আগে কি করবো? বেশি বেশি এক্সাম দিব নাকি বই রিভিশন দিব? অ্যাডমিশনের 7 দিন আগে বই রিভিশন দেওয়া শুরু করবা, তার আগে পর্যন্ত এক্সামের উপর থাকবা। ভাই 21 ব্যাচের ক্ষেত্রে এখন বেশি প্রাইভেট পড়া না পড়ে একটা প্রাইভেট আর অনলাইনে পড়লে পুরো টাইম বাসায় বসে প্রিপারেশন দিলে কেমন হবে? আমি বলবো না, পুরো টাইম অনলাইনে বাসায় বসে প্রিপারেশন এটা কখনোই ভালো না, ট্রাই করবা বাইরে যাওয়ার একটু। ভাই
1.5 বছর তুই বাসায় ছিলি, 1.5 বছর তুই অনলাইনে পড়লি ভাই, তোরে এখন অফলাইন খুলে দিলাম, তুই যদি এখনো বলি যে ভাই আমি অনলাইনে পড়বো, তুমি অনলাইনে পড়লে তো আমার লস নেই, তুমি আমার কোর্স কিনবা, আমারই লাভ। বাট আমি কেন বলতেছি অফলাইনে যাও, এটাতে তোমার লাভ আছে ভাই, আমি তোমার লাভটা চিন্তা করতেছি। ওকে, আচ্ছা আমরা কিছু কমেন্টের উত্তর দিছি, আরো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করে ফেলা, আমরা ট্রাই করবো কোশ্চেনগুলো উত্তর দেওয়া। এবার চলে আসি HSC 21 ব্যাচের সেগমেন্টটা নিয়ে, যেটা নিয়ে অনেক বেশি কনফিউশন। 21 ব্যাচের কয়েকটা কি পয়েন্ট আছে, অ্যাসাইনমেন্ট, HSC 21 প্রিপারেশন এবং অ্যাডমিশন প্রিপারেশন। প্রথম পয়েন্টটা নিয়ে কথা বলে অ্যাসাইনমেন্ট নিয়ে যে আমি প্রথম থেকে চিল্লাচ্ছিলাম, ওই যে অনেকে ভিডিও বানালো না, অ্যাসাইনমেন্ট ফাঁস করা যাবে না, দেখে লিখবো না, অ্যাসাইনমেন্ট দেখে লিখলে মেডিকেল পরীক্ষার কোশ্চেন ফাঁসের মতো হচ্ছে, এই যে খুব নাটক করলা না, এখন কি দেখে লেখো না? ওই যে মানুষ ওই ভিডিও বানাইছে মেডিকেলের কোশ্চেন ফাঁসের মতো, ওই দেখে 2 দিন পর ওই চ্যানেলে অ্যাসাইনমেন্টের সলভ আপলোড হচ্ছে, ফেলাসি এইটা। সো অনেস্টলি যদি বলি, অ্যাসাইনমেন্ট নিয়ে তুই পেন নিচ্ছিস কেন, আমরা বল, বুঝা বল। তুমি অ্যাসাইনমেন্টে সলভ দেখে লিখতেছো, বুঝো, কিন্তু তুমি দেখে লিখতেছো, এবং মাননীয় শিক্ষামন্ত্রী বলছে যে অফলাইন খুলে দিলে অ্যাসাইনমেন্টটা নিবে না। সো এই বোগাস জিনিসটা নিয়ে তোমার মাথায় পেন কেন? সাবমিট করতে হচ্ছে, সাবমিট করো। আমি হলে যেটা করতাম, যেহেতু আমি যে জিনিস দেখে লিখবো, যে জিনিস আমার বুঝার কিছু নাই, যে জিনিস আমার পড়ার কিছু নাই, সেই জিনিস আমি কালেক্ট করব, হয়তো আমার জমা দেওয়ার 2 দিন লাগবে, 2 দিন আগে আমি 4 ঘন্টা টাইম নিব, 4 ঘন্টা একটানা লিখবো, জমা দিয়ে দেবো, শেষ। অ্যাসাইনমেন্ট নিয়ে পেন নেওয়ার কিচ্ছু নাই। অ্যাসাইনমেন্ট মাননীয় শিক্ষামন্ত্রীও জানে কপি হচ্ছে, ইভেন বড় বড় কলেজ থেকে নোটিশ আসছে, ইভেন স্যারেরাও ভিডিও বানাইছে যে স্টুডেন্টরা কি লেভেলে কপি করতেছে। সো শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে খুব একটা পেন নিবে না। সো প্রথম কথা, অ্যাসাইনমেন্ট নিয়ে পেন নেওয়া যাবে না। দ্বিতীয় পয়েন্ট চলে আসি এবার। দ্বিতীয় পয়েন্টটা হলো HSC 21 প্রস্তুতিটা। তোমাদের কত মার্কের পরীক্ষা দিতে বলছে? 37 মার্কের, তাই না? সো 37 মার্কের প্রস্তুতিতে যদি আমরা কয়েকটা কি পয়েন্ট নোটিস করি, যে কয়টা সৃজনশীল দিবে, এগুলা নিয়ে আমরা চিন্তা না করি। পয়েন্টটা কি, শর্ট সিলেবাসের উপর এক্সাম হবে। সো শর্ট সিলেবাসের উপর এক্সাম হওয়ার কারণে একটা জায়গায় আমাদেরকে ফোকাস করতে হবে, সেটা হলো আগে নির্ধারিত কিছু টপিক ইম্পর্টেন্ট ছিল, এখনো থাকবে, বাট এখন এমন কিছু টপিক থেকে কোশ্চেন আসবে যেগুলো থেকে আগে আসতো না। সেই টু সে ভেক্টর চ্যাপ্টারে নদী নৌকা ছাতা ধরার ম্যাথ দিয়ে কমপ্লিট হয়ে যেত, বাট এই বছর ভেক্টর ক্যালকুলাস থেকেও আসতে পারে, সে টু সে যদি এটা চ্যাপ্টারে থাকে। এরকম আনইম্পর্টেন্ট টপিকগুলো পড়া ট্রাই করবা। মুদ্রা কথা, তোমার শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারটা আছে সেটার কোনো কিছু স্কিপ করার দরকার নাই। এটা হলো 21 ব্যাচের ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো, ভাইয়া আমাদের সামনে তো HSC পরীক্ষা, আমি এখন অ্যাডমিশন আর 21 ব্যাচের পড়াটা কিভাবে কন্টিনিউ করব? আমার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি হলো বর্তমানে 21 ব্যাচের যে পড়াশোনাটাকে প্রায়োরিটাইজ করাটা বেটার। অর্থাৎ তোমার প্রায়োরিটি লিস্টে প্রথমে থাকবে 21 ব্যাচ, তারপরে থাকবে অ্যাডমিশন। ওকে, কিন্তু যেহেতু আমরা অলরেডি অ্যাডমিশন কোচিংয়ে সবাই ভর্তি হওয়া আছি, অনেকে ভর্তি আছে এবং অনেকে ক্লাস করছি, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি বলবো যে দেখো, তোমার যদি HSC হয় ডিসেম্বরে, তাহলে এটা কি চলতেছে, সেপ্টেম্বর তো ধরে নিলাম শুরু হলো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস আছে, তাই না? তোমার যে সিলেবাস, সেই সিলেবাস কিন্তু তুমি 2 মাস বা 1.5 মাস পড়লেই পারবা। সো তুমি যেটা করতে পারো, পুরো সেপ্টেম্বরটা তুমি চাইলে অ্যাডমিশনের পড়া যতটা টানে পড়তে পারো, বাট তার পরবর্তীতে 2 মাস কমপ্লিটলি HSCর পড়াশোনা করবা, কোনো ডান বাম কিচ্ছু দেখবে না, টেস্ট পেপার মেডিসি সলভ করবা, এক্সাম দিবা, সৃজনশীল লেখা ট্রাই করবা, বাট পরবর্তী 2 মাস তোমার HSCর জন্য, বাট সেপ্টেম্বরটা পর্যন্ত তুমি অ্যাডমিশন নিয়ে দৌড়াইতে পারো। এখন এই অ্যাডমিশন দৌড়ানোর টাইমে তুমি যেটা করতে পারো, যে অ্যাডমিশনের সাথে একাডেমিকটা মানে পাশাপাশি চালাইতে পারো। সে টু সে আজকে তোমাকে আমি অনুজীব পড়াচ্ছি, অনুজীব আমি অ্যাডমিশনে কি তোমার অন্য বই থেকে পড়াবো তা তো না, হয়তোবা তোমাকে শর্টকাট শেখাবো, মেমোনিক শেখাবো মেডিকেল কোচিং এর ক্ষেত্রে, বাট এই অনুজীব চ্যাপ্টারটা HSCর জন্য কি আসে, অনুজীব চ্যাপ্টার থেকে ও ভাইরাসের গুরুত্ব আসে, ভাইরাস কি কি কাজে ইউজ হয়, ব্যাকটেরিয়ার গঠন লিখো, এই কোশ্চেনগুলোই তো আসে। সো এই কোশ্চেনগুলো যখন তুমি অ্যাডমিশনের পড়াশোনাটা করতেছো, একাডেমিকের পড়াটার সাথে পড়ে নাও, তোমার কাজ শেষ, তোমার কাজ অনেক ইজি হয়ে যাবে। সো সেপ্টেম্বর মাসটা অ্যাডমিশনের প্রস্তুতি কন্টিনিউ করো, অক্টোবর নভেম্বর কমপ্লিটলি ট্রাই করবা ফুললি একাডেমিকের দিকে ফোকাস করার। ওই সময় আমরা আলাদা গাইডলাইন দিব, বাট এই মোমেন্টে গাইডলাইন হলো এইটা। সো একাডেমিকের অ্যাডমিশন কিভাবে কোঅর্ডিনেট করতে পারবো সেটা কিন্তু আমি বুঝায় বলে দিলাম। আর যদি কারো অবস্থা এরকম হয় যে ভাইয়া আমি অ্যাডমিশন কোচিংয়ে আকবারে ভর্তি হয়ে গেছি, কিন্তু আমি কিন্তু ভাই HSCর পড়া কিছু পড়ি নাই, তোমার যদি সিচুয়েশন এরকম হয় যে না ভাই আমার HSCতেই গোড়াই গলত, আমি অ্যাডমিশন নিয়ে লাফালাফি করতেছি, তোমার ক্ষেত্রে আমার উপদেশ থাকবে ভাই কে কি করতেছে তুই দেখিস না, তুই অ্যাডমিশন পড়ার অনেক টাইম পাবি। মুদ্রা কথা হলো ভাই শুনো, তোমরা যদি আজকে থেকে HSCর পড়াশোনা শুরু করো, এমন কখনোই হবে না যে তুমি অ্যাডমিশন একেবারে খুব পিছিয়ে যাবা। এই সময় অ্যাডমিশনটা দেওয়া পড়াটা শুরু করা হয়েছিল তোমাদেরকে ফ্লোতে ধরে রাখার জন্য, বাট সিংহভাগ 90% প্লাস স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশনের পড়াশোনা শুরু করবে HSCর পরে। সো তুমি পরবর্তীতেও এই সেম ক্লাসগুলোই পাবা, এই সেম ভাইয়ারাই পড়াবে, সেম জিনিসই পাবা। এখন পড়া হচ্ছে বাকিদের চাগানোর জন্য, বাট যদি তোমার HSCতেই তুমি মারা খেয়ে যাও, সেই টু সে 5.9 বা তোমার কোনো কারণে রেজাল্ট খারাপ হয়ে গেল,
তোমার কিন্তু অ্যাডমিশনে এটার প্রভাব পড়তে বাধ্য। সো ট্রাই করবা এইচএসসিটাকে প্রায়োরিটাইজ করার, এখন থেকেই এইচএসসির পড়াশোনা দেখো, অ্যাডমিশনটা প্যারালালি কন্টিনিউ করো। ওকে, এই জিনিসটা গেল এইচএসসি 21 ব্যাচের ক্ষেত্রে। আমার মনে হয় না এইচএসসি 21 ব্যাচে এর চেয়ে ভালো কোনো কথা থাকতে পারে বা আরো কোনো কোশ্চেন থাকতে পারে, তারপরে আমি ট্রাই করতেছি কোশ্চেনগুলো নেওয়ার। আচ্ছা ভাইয়া, বুয়েট প্রিপারেশনের জন্য ইসাক স্যার আর তপন স্যারের বইয়ের ম্যাথ করা কি যথেষ্ট? কখনোই না। বুয়েটে তুমি 2টা ফিজিক্স রাইটারের ম্যাথ করে যদি চান্স পেতে তো সবাই বুয়েটে পড়তো আর কি, ঠিক আছে? ভাইয়া আপনি একটা গাইডলাইন দেন। আমি তো দিচ্ছি গাইডলাইন, এতক্ষণ কি দিচ্ছি। এইচএসসি 23 ব্যাচ নিয়ে কিছু বলেন। এইচএসসি 23, এইচএসসি 22 দুইটা নিয়ে লাস্টে আমরা কথা বলবো। ওকে ভাই, উদ্ভাসের ডেইলি এক্সামে 60% মার্কস পাই, আমি কি ডিইউ সিএসসিতে পাবো? মনে রাখবা, উদ্ভাসের এক্সাম তোমার একটা জিনিস রিপ্রেজেন্ট করে, তুমি আদৌ বাসায় পড়তেছো কিনা। উদ্ভাসের এক্সাম দিয়ে যদি বুয়েটে বা ডিইউতে পজিশন নির্ধারিত হইতো, তাহলে হয়তো বা আমার আজকে বুয়েটে আমি 100-র মধ্যে ঢুকে যেতাম। আমাদের অনেক ফ্রেন্ড বুয়েটে চান্সই পাইতো না, বাট বিষয়টা এরকম না। উদ্ভাসের পজিশন ম্যাটার করে, বাট এটা কখনো অ্যাডমিশনে এতটাও ম্যান্ডেটরি না যে উদ্ভাসে ভালো করলে আমি অ্যাডমিশনে ভালো করবো। 60% পাচ্ছ, বাট মিনিমাম 70% আপ পাইতে হয়। সো ডোন্ট বি সো হ্যাপি। ওকে ভাইয়া, আমি এবার ক্লাস 9-এ উঠবো। ক্লাস 9-এ উঠলে কিভাবে পড়াশোনা করতে হবে যেন মেডিকেলে চান্স পাতে পারি? ক্লাস 9-এ উঠলে মেডিকেলে চান্স পাওয়ার জন্য এত আগে পড়াশোনার দরকার নাই। তুমি যেটা করতে পারো, তোমার ক্লাস 9-10 অর্থাৎ এসএসসির পড়াশোনাটা ভালো মতো করতে পারো। ভাইয়া, কানেক্টেড চ্যাপ্টারগুলোকে টেস্ট পেপার রাউন্ড দেওয়ার পরে শুরু করবো নাকি অ্যাডমিশনের জন্য, নাকি এইচএসসির পর দেখবো? আমি বলবো এইচএসসির আগেই দেখবা। ভাইয়া, শর্ট সিলেবাস তো ভালো মতো শেষ করছি, 15 থেকে 20 তারিখের পর আল্লাহবাজের টেস্ট পেপার রাউন্ড দিব, কিন্তু কানেক্টেড চ্যাপ্টার তেমন ভালো মতো করা হয় না, সেগুলো কি একটু দেখে নিবো নাকি পরে দেখবো? হ্যাঁ, এখনই দেখে নিবা। সাদমান সাজিন, তোমার কোশ্চেনগুলো খুব সুন্দর হচ্ছে। ভাইয়া, অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছিলাম, তারা কি অ্যাডমিশন প্রিপারেশন বাদ দিয়ে দিবে? এটা বলে দিছি অলরেডি আমি। ভাইয়া, এইচএসসির আগে মেডিকেলের প্রস্তুতি নিয়ে এইচএসসির পরে প্যারালালি ভার্সিটি প্রিপারেশন নিলে হবে না। প্রশ্ন হলো কোনটা তোমার মেইন টার্গেট, মেডিকেল মেইন টার্গেট নাকি ভার্সিটি মেইন টার্গেট? যেটা তোমার মেইন টার্গেট সেটা তুমি পড়ে নাও, যেটা তোমার প্যারালাল বা সাব টার্গেট সেটা তুমি এখন এইচএসসির সাথে প্যারালাল নিতে পারো। ভাই, অফলাইনে এক্সাম নিবে, ভয় কাটাবো কিভাবে? অফলাইন এক্সামে যদি তুমি ভয় পেয়ে থাকো, আমি জানি না অনলাইন এক্সামে তুমি কিভাবে ভালো করছো। অফলাইন এক্সামের ভয় কাটানোর সবচেয়ে বেস্ট ওয়ে হলো যত বেশি পারো ডেমো এক্সাম দেওয়া বা মক টেস্ট দেওয়া। অর্থাৎ তুমি 2-3 জায়গায় এক্সামের জন্য ভর্তি হয়ে যাও। আমি যেটা করছিলাম, অনেক জায়গায় ভর্তি হয়ে গেছিলাম। অনেক জায়গায় ভর্তি হওয়ার কারণে যেটা আমার সুবিধা হয়েছিল সেটা হলো যে আমি এতবার এক্সাম দিছি যে আমার কাছে জিনিসটা হলো ইজি হয়ে গেছে, যে না কতবারিতে এই সেম কোশ্চেনে এক্সাম দিছে, আমার ভয় লাগে না। ওকে ভাই, এমসিকিউ এর বেস্ট বুক কোনটা ফর একাডেমিক? কিউএনএ এমসিকিউ সাজেশন সিরিজ, এখানে একাডেমিককে ফোকাস করে অনেক কিছু লেখা আছে। ভাইয়া, কোচিং কেন বলছে ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে মেডিকেল এত তাড়াতাড়ি? এটা তো কোচিং বলতেই পারে, কোচিং এর ইচ্ছা। ডিসেম্বরের পরে কি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তাই না? এই 3 মাসের মধ্যে যদি পরীক্ষা হয় তাহলে আমার নাম আছে। ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে না, একটু পরে হবে, গ্যারান্টিড। ওকে ভাই, অ্যাসাইনমেন্ট থেকে কি কোশ্চেন হওয়ার পসিবিলিটি আছে? না, অ্যাসাইনমেন্ট থেকে কোশ্চেন হওয়ার পসিবিলিটি নেই। অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো কতটা জঘন্য ছিল এবং কতটা আনস্ট্যান্ডার্ড ছিল এটা আমরা টিচাররা জানি। মেডিকেলের জন্য বায়োলজি প্রেপ নিয়ে কিছু বলেন না। আজকের সেশনটা মেডিকেলের বায়োলজি নিয়ে বলার জন্য না ভাই, আজকের সেশনটা অন্য জিনিস। ভাই, যদি ইমপ্রুভমেন্ট নিয়ে একটু কথা বলতেন। ইমপ্রুভমেন্ট নিয়ে কিছু বলার নাই। ইমপ্রুভমেন্ট নিয়ে যেটা বলতে হবে যে যেহেতু তোমরা অলরেডি একবার মারা খাইছো, তুমি জানো তুমি কি কারণে মারা খাইছো এবং তুমি জানো তোমার ভুলগুলা কোথায়। সো আলটিমেটলি তোমাকে যেটা করতে হবে, সেম ভুলগুলো যাতে না হয়, ওই ভুলগুলো না করার ট্রাই করতে হবে। ওকে ভাইয়া, ফার্স্ট প্রায়োরিটি মেডিকেল, বাট আমি বুয়েটেও এক্সাম দিতে চাই। বুয়েটের প্রিপারেশনটা কখন থেকে শুরু করব? এখন থেকেই ভাই, বাট মেডিকেল বুয়েট একসাথে নেওয়াটা কতটা যুক্তিযুক্ত সবার জন্য আমি জানি না। আচ্ছা, সো আমরা বেশ কিছু কোশ্চেন অলরেডি নিয়ে ফেলছি। আমাদের লাইভে 350 জন দেখতেছে, আমার নিজেকে খুব সেলিব্রিটি মনে হচ্ছে। আচ্ছা, সো আমরা লাইভের পরবর্তী সেগমেন্টে চলে যাই। এখন আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ 30 দিনের প্রস্তুতি নিয়ে। যারা 21 ব্যাচ আছো, 22 ব্যাচ আছো, তারাও শুনো। তোমার যখন ইন ফিউচার এই টাইমটা আসবে, আমি যদি আনাস ভাইয়া নাও থাকি, তাতে তোমার কথাগুলো কাজে লাগে। ওকে, সো ঢাকা ভার্সিটির সর্বশেষ 30 দিন বা 20 দিনে কি করা উচিত? পয়েন্ট নাম্বার 1, তোমার এতদিনে যা ভুলে গেছো, এতদিনে যা পড়ো নাই, যা যা তোমার লাগে সেই জিনিসগুলো একটু রিভাইজ করো। নিজের যে বেসিকগুলো আছে বেসিকগুলো ক্লিয়ার রাখো। বেসিক প্রত্যেকের জন্য আলাদা, কথাটা একটু বিটকাল শুনেলেও কথাটা সত্যি। যেমন আমি যদি কেতাবুদ্দিন স্যারের বই রিভিশন দিতে চাই, আমি কখনো মূল বই রিভিশন দিয়ে মজা পাবো না, কারণ আমি মূল বই কখনো পড়ি নাই। আমি সবসময় অ্যান্সার শিট পড়তাম। সো আমার জন্য রিভিশন দেওয়ার বেস্ট ওয়ে কি? কেতাবুদ্দিন স্যারের সলভ শিট রিভিশন দেওয়া। ওকে, সো তুমি যদি কোনো কারণে ধরো বায়োলজি তুমি মূল বই পড়ো নাই, বায়োলজি তুমি কিউএনএ বায়োলজি এমসিকিউ সাজেশন পড়ছো, সো তোমার জন্য রিভিশন দেওয়ার বেস্ট ওয়ে কি? তোমার বেসিক কোথা থেকে শুরু হয়েছে, তোমার বায়োলজি এমসিকিউ সাজেশনে রিভিশন দিতে হবে। সো যা যা থেকে এতদিন পড়ছো সেই জিনিসগুলো মোটামুটি কয়েকদিন টাইম নিয়ে রিভিশন দিয়ে ফেলো। এরপর তুমি যদি 30 দিনের টাইম নাও, 30 দিন না নিয়ে ধরে নিলে আমাদের টাইম আছে হলো সে টু সে 28 দিন।
সো ফিজিক্সের জন্য 7 দিন, কেমিস্ট্রির জন্য 7 দিন, ম্যাথের জন্য 7 দিন, বায়োলজির জন্য 7 দিন। এই 7 দিনে আমরা রুটিন করবো না, আমরা কখনো এরকম লিখবে না সকাল 7টা থেকে 8টা বায়োলজি, 6টার দিকে ঘুম থেকে উঠবে, জীবনে তুই উঠতে পারবি না, তোর বাপও টাইম লিমিট দিয়ে পড়তে পারবে না। বাট যেটা জেনুইন কথা হলো যে টার্গেট বেসড পড়াশোনা হয়, অর্থাৎ নেক্সট 3 দিন আমি বায়োলজির 3টা চ্যাপ্টার পড়বো, এর মধ্যে যদি আমি মারাও যাই তাও আমি 3টা চ্যাপ্টার পড়বো, আমাকে দিনে হয়তো বা 15 ঘন্টা পড়তে হতে পারে, বাট আমি 3টা চ্যাপ্টার পড়বো। এরকম টার্গেট নিয়ে আগাইতে হবে। এই 7 দিন করে ভাগ করে চ্যাপ্টারের নাম লিখবে, আজকে এই দিনে এই গাইডটা এইগুলো পড়বো আমি, তারপরের দিন এই কয়েকদিন আমি কোশ্চেন ব্যাংক সলভ করবো। এই কয়েকদিনে তুমি কতক্ষণ পড়বা সেটা নির্ধারিত না, ট্রাই করবা পুরা টাইমটা পড়ার। আমি একটা স্ট্র্যাটেজি অনেক বেশি ফলো করি, যেমন আমরা ভার্সিটিতে উঠে আসলে সবাই কিন্তু খুব একটা পড়াশোনা করি না, আমরা যেটা পড়াশোনা করি এক্সামের আগে। সো এক্সামের আগে ধরো 48 ঘন্টা বা 72 ঘন্টা আমরা একটানা পড়ি। একটানা মানে ওই টাইমটাতে আমি শুধুমাত্র খাবো, ওয়াশরুমে যাবো, মাঝে মধ্যে ফোন চালাবো, এর বাইরে বাকি পুরো টাইমটা আমি পড়বো। এই রুটিনটাতে যদি আমরা চলে আসি, আমি যেটা দেখছি যে আমার ব্রেনের বা মাথার আশপাশে একটা আস্তরণ তৈরি হয়ে যায়। যেমন গত কয়েকদিন আগে আমার সিএসসি পরীক্ষা ছিল, সিএসসি আমি খুব একটা ভালো পারি না, কন্টিনিউয়াস যখন 48 ঘন্টা ধরে এটা নিয়ে পড়াশোনা করছে আমার মাথার মধ্যে কন্টিনিউয়াস কোড ঘুরতেছে। সো যারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা, ট্রাই করবা এত বেশি পড়াশোনার মধ্যে যুক্ত থাকতে যাতে তোমার মাথায় কন্টিনিউয়াস শর্টকাট, থিওরি, ঢাবি, কার্জন হল, পরীক্ষা দিব, ক্যালকুলেটর নাই, 30 সেকেন্ড, এগুলা ব্যাপার মাথার মধ্যে ঘুরে একটা জগৎ তৈরি করে নাও নিজের মাথার মধ্যে। ওকে, এবং পার ডে ট্রাই করবা মিনিমাম 5 আওয়ার্স, ম্যাক্সিমাম কোনো নাই, ট্রাই করবা কন্টিনিউয়াসলি পড়ার। মনে রাখবা ভাই, আমি একটা কথা বলি, ইউ আর টকিং অ্যাবাউট ডিইউ। ঢাবিতে পরীক্ষা দিবে না এমন একটা মানুষ পাওয়া যাবে না যে ঢাবিতে অ্যাপ্লাই করতে পারছে সে যায় পরীক্ষা দিবে। ইঞ্জিনিয়ারিং এর পোলাপান আসবে পরীক্ষা দিতে, তোমার সিট মারে খায় চলে যাবে। মেডিকেলের পোলাপান আসবে পরীক্ষা দিতে, তোমার সিট মারে খায় চলে যাবে। ইভেন যে ছেলে কোনোদিন ঢাবিতে পড়বে না সেও আসে একটা সিট মারে খায় চলে যাবে। সো আলটিমেটলি বুঝো 3 ক্যালিবারের মানুষজন একসাথে হচ্ছে। তারপরে ঢাবি হলো প্রাচ্যের অক্সফোর্ড। তুমি যে টিএসসির নাম আজীবন শুনছো, সেই টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ। সে এই ভার্সিটিতে পড়ার আগে তোমার ফ্যাসিনেশনটা লাগবে ম্যান। বি মেন্টালি প্রিপেয়ার হও। পরীক্ষার হলে যখন যাবা 5-6 হাজার মানুষজন চোখের সামনে দেখবা, কলিজাটা এমনি নাই হয়ে যাবে। তুমি কত বড় বাপ হও না কেন ভয় লাগবে। এবং টিচারের বিহেভিয়ার এক এক রুমে এক এক রকম, কোনো রুমে ঘড়ি আছে, কোনো রুমে ঘড়ি নাই, তোমার হঠাৎ করে পরীক্ষার হলে যাইতে লেট হয়েছে, অনেকগুলো ফ্যাক্টর আছে। সো বি মেন্টালি প্রিপেয়ার। পড়াশোনা করছো বাট সেই সাথে মেন্টাল প্রিপারেশনটাও ইম্পর্টেন্ট। আমাদের কয়েকদিন পরে একটা ওয়েবিনার হবে, আজকে রাতে হয়তো ওয়েবিনার রেজিস্ট্রেশন শুরু হবে। সো ওয়েবিনারটাতে রেজিস্ট্রেশন করো, মেন্টালি প্রিপেয়ার হও। আমি একটা কথা বলি ভাই, শোনো, সবাই পড়ছে, এখন জাস্ট এই 1 মাসের পড়াশোনা দিয়ে চান্স এরকম হবে না। তুমি যদি এতদিন পড়ে থাকো, এই 1 মাসের পড়াশোনা যদি ঠিক মতো হয় তাহলে তোমার চান্স হবে, বাট সবাই মেন্টালি প্রিপেয়ার না। সো বি মেন্টালি প্রিপেয়ার। বাকিদের চেয়ে 2 ধাপ আগায় থাকার মূল লক্ষ্য একটাই, মূল সিস্টেম একটাই, যে এইখানে খেলাটা এইখানকার। পড়ছে সবাই সেম গাইড পড়ছে, সবাই সেম কোচিংয়ে গেছে, সবাই সেম ভাইয়ার ম্যাথ করছে, সবাই জানে এই শর্টকাটটা আসে, সবাই জানে লাস্ট 15 বছরে কি কি আসছে। বাট পরীক্ষার হলে কেন যায় সবাই আউটপুট দিতে পারে না? এই যে এইটা স্ট্রং করতে হবে। গেমটা এতটা স্ট্রং হবে যে ওকে, আমি জানি আমি চান্স পাবো, আমি জানি আমি কনফিডেন্ট, আমি টার্গেটে আছে, আমি টিএসসিতে তার একটা চা খাবো, বাট আমার এখন জাস্ট প্রস্তুতি, আমি জাস্ট প্রস্তুতি নিচ্ছি আমার পজিশনটা আগানোর জন্য। এরকম একটা মেন্টালিটি আনতে হবে, তাহলে দেখবা ঢাবি এক্সাম অনেক ইজি হয়ে গেছে। ওকে, এবার কথা হলো ঢাবির তো রিভিশন প্ল্যান বললাম, মেন্টাল স্ট্র্যাটেজি বললাম, আরেকটা ব্যাপার নিয়ে কথা বলতে হয় ঢাবিতে, যে ভাই রিটেন প্রিপারেশনটা নিয়ে। রিটেন প্রিপারেশন নিয়ে আসলে একটা ছোট ভিডিওতে বলা যায় না, আমাদের চ্যানেলে ভিডিও আছে, বাট আমি পুরো জিনিসটাকে সামারাইজ করে বলবো। এই একটা বই আমি বারবার কিনতে বলছি, কিউএনএ ডিউ রিটেন প্রিপারেশন মেগা বুক। এই বইটা কিনো ভাই, এই বইটার উপরে বাজারে কোনো বই নেই, কারণ রিটেন নিয়ে আমাদের মতো অ্যানালিসিস করে কেউ বই লেখে না। যারা লেখে ও মনে করো সফট কপি কিনতে পাওয়া যায়, ও সফট কপি একটু চেঞ্জ করে বেঁচে দিছে। বাট আলটিমেটলি ট্রাই করবা রিটেন মেগা বুকটা কেনার, এবং রিটেনের ক্ষেত্রে ট্রাই করবা মূল বইটার দিকে একটু ফোকাস দাও। রিটেনের কোশ্চেন কিন্তু মূল বই থেকে হয়। সো যদি তোমার বোর্ডের পড়াশোনা ভালো থাকে, মূল বইয়ের পড়াশোনা ভালো থাকে, তুমি রিটেনে ভালো করতে বাধ্য। ওকে, সো ঢাবির রিটেনের প্রিপারেশনটা গেল, মেন্টাল প্রিপারেশন গেল, এটাই ওভারঅল ঢাবির প্রিপারেশন। আর আরেকটা লাস্ট কথা আমি বলে নিই, ঢাকা ভার্সিটিতে যদি তুমি পরীক্ষা দিতে চাও, তোমার সর্বশেষ 7 দিনে তুমি সবচেয়ে বেশি পেন খাবা। তুমি এই 7 দিনে মনে হবে আমার কিচ্ছু খেয়াল নাই, আমার দিয়ে হবে না, আমার চান্স হবে না, আমি কি রাখে কি পড়বো। বাট যারা চালাক তারা এই 20 দিন ধরে একটা জিনিস বানাবে, সেটা হলো রিভিশন ম্যাটেরিয়াল। যেগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো তোমার উইক পয়েন্ট সেগুলো ওখানে সে ইনক্লুড করে দিবে। সে ওই 7 দিনে প্রচন্ড কনফিডেন্সের সাথে রিভিশন ম্যাটেরিয়াল পড়ে যায়, ভাববে যে যা পড়ছি এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে। ওকে, তার পরবর্তীতে সে কিন্তু ইজিলি চান্স পাই যাবে। আর তুমি যদি এরকম হ্যাভাজারলি পড়ো, হ্যাঁ এটা বললাম, এই সূত্রটা, তুমি আলটিমেটলি টুনটুনি পাখির বাসা বানানো পড়ে যাবা, জীবনে আসবে না। ও সুন্দর মতো ম্যাট্রিক্সের শর্টকাট পড়ে গেছে, ও 10 সেকেন্ডে ম্যাথ করে দিয়ে চলে আসছে, তুমি বিশাল বড় ইন্টিগ্রেশন করে যাচ্ছ। বুঝতে হবে কি আসবে কি আসবে না, রিভিশন ম্যাটেরিয়াল বানাও, প্ল্যান বানাও যে সর্বশেষ 7 দিনে কি করবো। এতদিন পড়ছো, এতদিন দৌড়াইছো, এই সর্বশেষ 1 মাসের দৌড়, এই টাইমটাতে উই নিড ইউ ম্যান। এই টাইমটাতেই তোমাকে আমরা চাচ্ছি দৌড়ানোর জন্য। এতদিন যদি নাও দৌড়ে থাকো, তুমি যদি ল্যাংড়া হও, এখন দৌড়াও। এই টাইমটাতে তোমার দৌড়ানোটা জরুরি, কারণ এখন সবাই দৌড়াবে। এই সময় যে দৌড়াবা না,
এত পিছিয়ে পড়বা, এতদিনের পড়াটা বোগাস চলে যাবে, ঠিক আছে? সো ঢাবি প্রিপারেশন নিয়ে আমাদের কথা হয়ে গেল। 326 জন দেখতেছে। এরপর আমরা এইচএসসি 22 এবং এইচএসসি 23 নিয়ে কথাবার্তা বলবো। অলরেডি অনেক কমেন্ট চলে আসছে। আচ্ছা, আমরা দেখি একটু কিউএন এর বইগুলো, সে বাট পেজগুলো আরো ভালো হইতে পারতো। সত্য কথা বলতে আমরা কিউএন এর বইগুলা ছাপাইতে পারিনি, সত্য কথা যেটা। আমি অনেক মানুষজনকে বলছি যে ভাই আমাকে কিছু টাকা দেন, আমি বইটা ছাপাই, হ্যাঁ, বাট বই ছাপানোর আমরা ইনভেস্টমেন্ট খুঁজতেছি, ইনভেস্টমেন্ট পাইলে বইটা ছাপাবো। বাট ভাই ট্রাস্ট মি ম্যান, আমি বইগুলোতে অনেক বেশি কোয়ালিটি অ্যাড করার চেষ্টা করছি। মানে তুমি একটা জিনিস দেখো ভাই, আমাদের পুরা প্ল্যাটফর্মে কিন্তু গালি যা খাই, আমি সামনে আসার কথা বলি, আমি ব্যাকএন্ডে অনেক মানুষজন আছে বাট কেউ কিন্তু গালি খায় না। বাট আমি তাও এত কনফিডেন্টলি প্রোডাক্টগুলো কেন মানে প্রমোট করি, কারণ আমি জানি এগুলোর একটা ফিউচার আছে। আমি জানি অ্যাজ এ স্টুডেন্ট আমার এই জিনিসগুলো দরকার ছিল। ওকে ভাইয়া, যারা তিনটারই প্রিপারেশন নিচ্ছি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ঢাবি, তারা কিভাবে আগাবে? আমি বলবো যে প্রথম কথা, তুমি যেই জোনটাতে গেছো এটা প্রচন্ড ডেঞ্জার জোন। এই তিনটার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যে কোনো একটাকে মেইন ধরবা, মেইনটার জন্য পার ডে সবচেয়ে বড় টাইমটা রাখবা, বাকি সাব দুইটা প্রিপারেশনের জন্য পার ডে টাইম স্লট ভাগ করবা। অর্থাৎ ধরো তুমি মেডিকেলের জন্য, মেডিকেল তোমার সাব প্রিপারেশন, সেটা ধরো পার ডে 3 ঘন্টা রাখলা, ঢাবি তোমার সাব প্রিপারেশন পার ডে 2 ঘন্টা রাখলা, বাকি পুরো টাইমটা তুমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলা। ওকে, এছাড়া আমাদের ট্রিপলেট প্রিপারেশন A to Z, এই ভিডিওটা দেখে আসতে পারো। ওকে ভাইয়া, মেডিকেল এক্সাম কি শর্ট সিলেবাসে হবে? আমার মতে 99% চান্স শর্ট সিলেবাসে হওয়া। ভাই এতদিন পড়ে নেই, এখন পড়লে কি পারবো? যদি তুমি 20 ব্যাচ হয়ে কথাটা বলো, এখন পড়লে পারবা কিনা আমি জানি না। আমি বলবো গিভ ইট ইউর বেস্ট শট। অ্যাটলিস্ট চান্স না পেলেও নিজেকে যাতে বলতে পারো যে না, আমি আমার সর্বোচ্চটা দিছি, চান্স হয় নাই। ওকে ভাইয়া, অনেকে যারা ফুল সিলেবাস কমপ্লিট করছে তারা কিভাবে অ্যাপ্রোচ করবে, মানে ফুল নাকি শর্ট, কোনটাতে বেশি ইম্পর্টেন্স দিবে? অবশ্যই শর্টটাতে ম্যাম, অবশ্যই শর্টটাতে। ভাইয়া, ঈদের আগে কি কোনোভাবে মেডিকেল পরীক্ষা হবে 21-এর? আমি আসলে টু বি অনেস্ট জানি না ঈদ কবে, বাট আমার মতে মার্চ এপ্রিলের আগে হওয়ার কথা না। ভাইয়া, ভার্সিটি কোশ্চেন ব্যাংক এখন পড়া উচিত এইচএসসি 21 ব্যাচ? হ্যাঁ, অবশ্যই পড়া উচিত, কেন পড়বা না? ভাইয়া, রিয়েল লাইফে পড়ালেখা হাইড করা কি ঠিক না? আমার মতে পড়ালেখা শো অফ করা উচিত, তাহলে মানুষের আমার প্রতি এক্সপেকটেশন বাড়ে যায় এবং আমাকে তখন তাদের এক্সপেকটেশন রাখার জন্য পড়তে হয়। আচ্ছা, এরপরে চলে আসে আমরা লাইভের সর্বশেষ সেগমেন্টে, যেখানে আমরা এইচএসসি 22 ব্যাচ নিয়ে কথা বলবো। এইচএসসি 22 ব্যাচের পোলাপানকে বলবো, ভাই তুই এতদিন কিছু পড়িস নাই, এটা তুইও জানিস আমিও জানি, এটা নিয়ে কোনো প্রবলেম, বাট যদি তুই এখন না পড়িস, তোর চেয়ে বেশি অভাগা কেউ নাই। সো অ্যাট দিস মোমেন্ট তোমাকে পড়তে হবে। তুমি ভাইয়া এতদিন তো ভাইয়ার, আমার যারা ক্লোজ আরামান্স আছে ওরা আমার কাছে বই চাই নিয়ে গেছে, এই গাইডের একটা পুরাতন ভার্সন কিনছে, ওর কাছে কোনো মতন পড়ছে, হ্যাঁ বললাম না, আমি তো 22 ব্যাচ। বাট এখন দ্য গেম হ্যাজ গটেন সিরিয়াস, এখন গেমটা সিরিয়াস। সো এখন তোমাকে 22 ব্যাচ, বই কিনো না, এই বই কিনো, কিউএনএ পাবলিকেশনের বইগুলোতে যাও, ওয়েবসাইটে যাও, লাইব্রেরিতে যাও, বই উল্টে দেখো, যেগুলো লাগে বই কিনো, বই আশপাশে রাখবা, তোমার পড়তে ইচ্ছা হবে। আমার ওই সাইডে এখন, আমি তো এখনো প্ল্যাটফর্ম চালাই, আমার ক্লাসও নিতে লাগে না, কোনো একটা ভিডিওতে আমি কোনো টপিকও পড়াই না, বাট আমারও এখন ওই সাইডে এইচএসসির বই রাখা আছে। কেন রাখা আছে? বই দেখলে পড়তে ইচ্ছা করবে। সো বই কিনো, খুব বেশি না, বাট অ্যাটলিস্ট যেগুলো লাগে সেই বইগুলো কিনো, বইগুলো কিনলে বইগুলো পড়া শুরু করো। এখন টার্গেট রাখবা যে তোমার বই এতদিন কিছু পড়ো নাই, অ্যাটলিস্ট যাতে 21-এর কত মাস বাকি আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এতদিন তো কিছু হইলেও পড়ছো, সামনে 4 মাসে বইগুলো কত জলদি শেষ করা যায় সেটা ট্রাই করো। এবং কখনো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে পাগল হবে না ভাই। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তুই আজীবনই পড়ছিস, তুই অনলাইনেও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়ছিস, তুই বাংলা, ইংলিশ কতদিন পড়িস নাই? বাংলা তো তুমি মনে হয় সৃজনশীল 7টা এখন লিখতে দিলে কেউই লিখতে পারবে না ওই টাইম লিমিটের মধ্যে। সো বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো নিয়ে বসো, সব সাবজেক্টে ফোকাস দাও। আরেকটা কথা হলো হাত চালু করো। 22 ব্যাচ উঠার পর থেকে একদিনও পরীক্ষা দাও না, একদিনও লেখো না, কয়দিন কয়টা ম্যাথ করছো আমি জানি না। সো এখন যেটা করবা, পার ডে এক্সাম দেওয়ার ট্রাই করবা, পার ডে ম্যাথ করার ট্রাই করো, প্রতিদিন স্লট ভাগ করো, লেখালেখি করার ট্রাই করো, এক্সাম দাও। সো 22 ব্যাচের 3টা পয়েন্ট: প্রথম পয়েন্ট বই শেষ করতে হবে, দ্বিতীয় পয়েন্ট বই কিনতে হবে, তৃতীয় পয়েন্ট লেখালেখি করা অভ্যাস করতে হবে, চতুর্থ পয়েন্ট হলো আমার টার্গেট রাখতে হবে যত দ্রুত সিলেবাস শেষ করা যায়। এবং লাস্ট বাট নট লিস্ট সেটা হলো মুভ টু অফলাইন। অনলাইনে বাঙালির যাতে অভ্যাসটা এরকম না হয় যে অনলাইনে একটা ভাইয়ার কাছে তো টাকা দিয়ে দিছি, ক্লাস না করলে লস হয়ে যাবে। বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খায়। ভাই তুই টাকা দিছিস, তোর 3000 টাকা ইম্পর্টেন্ট নাকি তোর এইচএসসি রেজাল্ট ইম্পর্টেন্ট? তোর কি বুয়েটে, মেডিকেলে, ঢাবিতে বা পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়া ইম্পর্টেন্ট নাকি ভাইয়ার কোর্সে টাকা দিছি ক্লাস করবো এই মেন্টালিটি না। ভাইয়ার কোর্সে ক্লাস লাগলে করব। এখন অফলাইন খুলছে, মাই অফলাইন নিডস মি। প্রথম কয়েকদিন কলেজে যাও, একটু আশপাশের মানুষজনের সাথে মিশো, 2-3টে ব্যাচে যাও, তুমি দেখবা যে তুমি যে টাইমে অফলাইনে বসে বসে অনলাইনে ভালো লাগে না এই কাম করছিলা, ততদিনে অনেকজন বই শেষ করে অ্যাডমিশন কোচিং এর পড়াশোনা শুরু করছে। সো অফলাইনে মুভ করো, প্রতিযোগিতাতে যাও। একটা কথা আছে না, গো উইথ দ্য ফ্লো। তুমি দেখবা যে যখন আশপাশের 100 জন পড়তেছে না, তুমি চাইলেও কম পড়তে পারবা না।
এটাই ছিল এইচএসসি 22 ব্যাচের জন্য। এইচএসসি 23 ব্যাচ ভাই তুমি এসএসসি 21 ব্যাচ, এইচএসসি 23 ব্যাচের আগে তোমার পরিচয় হলো তুমি এসএসসি 21 ব্যাচ। ফুললি এসএসসিতে ফোকাস করো ভাই, নাহলে একদম পথে মারা খাবা, একদম শেষ হয়ে যাবা। সো এসএসসিতে ফোকাস করে এইচএসসির পড়াশোনা করার টাইম পাবা। এতদিন যা করছে এইচএসসি, যে জায়গায় আছে ওই জায়গায় হোল্ড করে এসএসসি পড়াশোনাতে ফোকাস করো। ওকে, এবার আমরা চলে আসি লাইভের সর্বশেষ সেগমেন্টে। কিছু আমরা কমেন্টের উত্তর দিব, কিছু প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করব, তার পরবর্তীতে আমরা হলো শেষ করে দেবো। এইচএসসি 21 অ্যাডমিশন কি শর্ট সিলেবাসে হবে? হ্যাঁ ভাই হ্যাঁ, এই কথাটা কতবার বলবো, শর্ট সিলেবাস হওয়ার চান্সেস 90% প্লাস। এর সাথে তুমি কানেক্টেড চ্যাপ্টার পড়বা। ওকে, 22 ব্যাচের বোর্ড এক্সাম কবে হবে বলে মনে হয়? এটা আসলে আমিও বলতে পারবো না, বাট যদি প্রেডিকশন করা যায় যে তোমাদের 21 ব্যাচের অ্যাডমিশন হচ্ছে হলো ডিসেম্বরে, তোমাদের তো কেবল কলেজ শুরু হচ্ছে। সো আলটিমেটলি তোমাদের আরো 1 বছর বা 1.5 বছর পরে এক্সামটা হবে, 1 বছর মিনিমাম। ওকে ভাইয়া, আমার একটা ফ্রেন্ড বলে কিউএনের বইগুলা নাকি অযথা, আবার অনেকে বলে ভালো। কি করবো ভাই, একটু সাজেশন দেন। বিষয়টা দেখো, তুমি যদি কোনো কিছু জাজ করতে যাও, আমাদের ওয়েবসাইটে কোনো পাবলিকেশন কিন্তু সব বইয়ের ইবুক দেয় না, ডেমো পিডিএফ কিন্তু কেউ দেয় না। আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা বইয়ের ডেমো পিডিএফ দেওয়া আছে। তুই যা, তোরা লাইব্রেরিতে যা বই দেখতে হবে না, তুই অনলাইনে বস, সুন্দর মতো ডেমো পিডিএফ দেখ, ভালো লাগলে কিনবি, নাহলে কিনবি না। তোমার কোন ফ্রেন্ড বলছে সেটা তো দেখার বিষয় না। বিষয় হলো ডিইউ অ্যানালাইসিস সিরিজ সব স্টুডেন্ট পড়তে পারবে, এটা পড়ার ক্যালিবার নাই। এটা আমি আনাস ফেরদৌস পড়ছিলাম, আমি ঢাকা ভার্সিটিতে 25তম। সো তোমার যদি এই বইগুলা কিউএনএ গ্রাফ এ টু জেড, ভাই গ্রাফ থেকে প্রশ্নের মার্ক আসে 5 মার্ক, এই 5 মার্কের জন্য আমরা একটা 320 পৃষ্ঠার বই লিখছি। এই বইটা কি সবার ভালো লাগবে? জীবনও ভালো লাগবে না। তোমরা মিয়া বায়োলজি আর্ট করার ক্লাস করা, আমরা কিউএনএ সিম্পলিফাইড বায়োলজি ড্রয়িং এর উপর বই লিখছি, বায়োলজি ড্রয়িং এর উপর বই লিখছি। সো আমরা বইগুলো লিখি সার্টেন লেভেল অফ স্টুডেন্টস ডেডিকেট করে। সবার ভালো লাগবে না ম্যান। অনেক মানুষজন আছে বইয়ের পৃষ্ঠার কোয়ালিটি দেখে বই পড়ে যায়, বোকাচোদা। তুমি মিয়া বইয়ের পৃষ্ঠার কোয়ালিটি দেখে বই পড়ো মিয়া, এটা কি ধরনের কথাবার্তা? তুমি পড়বা বইয়ের ভিতরে কি আছে সেটা দেখে, তোমার বইয়ের পৃষ্ঠা ফিল করতে হচ্ছে। এটা কি হিমু সমগ্র? এটা কি হুমায়ুন আহমেদের উপন্যাস? এটা ঢাকা ভার্সিটি প্রিপারেশনের বই, এটা বুয়েট প্রিপারেশনের বই মিয়া। তুমি এখানে পৃষ্ঠা নিয়ে কি ফিল নিতে আসছো? এটা কি হিমু সমগ্র উপন্যাস পড়তেছে তুমি? বুয়েট কি এসএসসি রেজাল্ট চাইতে পারে? এবছর চাওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে ভাই, এইচএসসি 22 ব্যাচ কি শর্ট সিলেবাস ফলো করবো নাকি ফুল সিলেবাস? আমার মতে শর্ট সিলেবাস, সেই সাথে কানেক্টেড চ্যাপ্টার। কিন্তু এইচএসসি একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে আছে ভাইয়া। আমরা পুরোনো ব্যাচের জন্য অ্যাডমিশনের সামনে কিছুই না, মেন্টাল প্রিপারেশন নাও ভাইয়া। আমাদের বাংলা ব্যাকরণ কিউএনএ বইটা লাগবে, কি করবে এখন? কিউএনএ পাবলিকেশন পেজে মেসেজ দাও, বা কিউএনএ পাবলিকেশনের ওয়েবসাইটে যাও, কিউএনএ পাবলিকেশনের পেজে মেসেজ দিলে বেটার হয়, তারা তোমাকে অনেক বেশি হেল্প করবে। ওকে ভাইয়া, এইচএসসি ও মা একই কোশ্চেন কেন ভাই? ভাইয়া এসএসসি নিয়ে কিছু বলেন, এসএসসি নিয়ে আলাদা কথাবার্তা আসবে ভাইয়া। কিউএনএ এইচএসসি সেশন 21 বইয়ের ইবুক কবে পাবলিশ হবে? কয়েকদিনের মধ্যেই। আমি ফ্রি হয়ে নেই, তারপর আমি পাবলিশ করে ফেলবো আর কি। ভাইয়া আর্টসের স্টুডেন্ট তো মোটিভেশনগুলো ফলো করি, অনেক হেল্পফুল, থ্যাংক ইউ ভাইয়া। এতদিন আচ্ছা, কোশ্চেনগুলা অলরেডি নিয়ে ফেলছি। সো 229 জন শেষ পর্যন্ত দেখছো, অনেক ধন্যবাদ আজকের লাইভটা দেখার জন্য। এছাড়াও আমি আবারও বলবো যে কিউএনএ পাবলিকেশনের বইগুলা অর্ডার করো, আমাদের এইচএসসি একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে এনরোল করে, এবং এইচএসসি 21 ব্যাচের জন্য বেশ কিছু একদম আমরা বলবো না যে ধামাকা কিছু আসবে, ধামাকা না, যথেষ্ট জোস একটা কোর্স প্লাস অফলাইন প্রোগ্রাম প্লাস বেশ কিছু বই আমরা রেডি করতেছি। আশা করা যায় অক্টোবরে ইন্ট্রোডিউস হবে, কারণ আমরা সবাই টার্ম ফাইনাল দিচ্ছি ভাই, খুব পেইনে আছি। হ্যাঁ, সো টার্ম ফাইনালটা হয়ে যাক, দেন আমরা অনেক ভালোভাবে আবার সব কিছু স্টার্ট করবো। সো এতক্ষণ অনেক মনোযোগ দিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী লাইভে। টাটা।